আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদায় বেলায় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে গেলেন সিইসি। নিজের আমলে করা দ্বাদশ সংসদ নির্বাচন বিতর্কিত ছিল, এমনটাই বলে সব সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার পক্ষে মত দিলেন সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বাংলাদেশে থাকা ২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের। অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন। বিডিআর বিদ্রোহে দেশের কিছু বিশ্বাসঘাতক ও বিদেশি শক্তি জড়িত। বিডিআর বিদ্রোহ দীর্ঘদিনের পরিকল্পনা, যার মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে দুর্বল করা। এর সাথে দেশের কিছু বিশ্বাসঘাতক ও বিদেশি শক্তি জড়িত ছিল, এমন অভিযোগ করেছেন মেজর জেনারেল আব্দুল মতিন। হাসিনাকে ফিরিয়ে না আনলে দেশের মানুষ শান্তিতে থাকবে না, ডক্টর ইউনূস। পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে রাজনৈতিক মন্তব্য করা একটি বন্ধুত্বহীন অঙ্গভঙ্গি। বিদায় বেলায় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে গেলেন সিইসি। নিজের আমলে করা দ্বাদশ সংসদ নির্বাচন বিতর্কিত ছিল, এমনটাই বলে সব সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার পক্ষে মত দিলেন সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে পদত্যাগের ঘোষণা দিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমনটা বলেন। সাবেক সিইসি বলেন, ২০২৪ সালের নির্বাচন ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, দলীয় প্রতিদ্বন্দ্বিতা ছিল না। নির্বাচন বন্ধ করা কিংবা পদত্যাগের কোনো সুযোগ সাংবিধানিকভাবে ছিল না। তিনি আরও বলেন, প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একাধিকবার নির্বাচন হলেও রাজনৈতিক দলগুলোর মত বিরোধিতা তৈরি হয় এই পদ্ধতি নিয়ে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে আদালতের রায়ে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অবশ্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘদিন ধরে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল আন্দোলন করছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে আদালতের রায়ের কথা বলে কখনোই এই ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়। পদত্যাগের কথা তুলে ধরে সাংবাদিকদের উদ্দেশ্যে কাজী হাবিবুল আওয়াল বলেন, পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজমান অবস্থায় পদত্যাগ করতে মন স্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি সমীপে উপস্থাপনের নিমিত্তে কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। জানা গেছে ইতিমধ্যে তারা পদত্যাগপত্র সই করে সচিবের কাছে জমাও দিয়েছেন। সৌজন্য বিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনারদের মধ্যে ব্রিগেডিয়ার আহসান হাবিব খান ও মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। তবে কমিশনার বেগম রাশেদা সুলতান ও আনিসুর রহমান উপস্থিত ছিলেন না। অনুপস্থিত দুই কমিশনারও পদত্যাগ করেছেন কিনা এমন প্রশ্ন করলে সিইসি তার কোনো জবাব দেননি। এ সময় বিদায়ী ব্রিফিং নামে একটি দীর্ঘলিখিত বক্তব্য পেশ করেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। তবে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে বাংলাদেশের অতীত নির্বাচনের বিষয়গুলো তুলে ধরেন। কোনো নির্বাচনই বিতর্কিতের ঊর্ধ্বে ছিল না বলেও দাবি করেন তিনি। সিইসি তার বক্তব্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রেক্ষাপটও তুলে ধরেন। সেই সঙ্গে নির্বাচন কমিশন সংস্কারের কিছু প্রস্তাবও তুলে ধরেন তিনি। এদিকে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে আজও বিক্ষোভ করেছে একদল মানুষ। বুধবারও ১৭ বছর ধরে ভোট অধিকার বঞ্চিত নাগরিক সমাজের এক ব্যানারে নির্বাচন কমিশনারের পদত্যাগ সহ নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ইসি সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভবন প্রাঙ্গণে বিপুল সংখ্যক সেনা সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। বাংলাদেশে থাকা ২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের। অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন। এবার সেই শেখ হাসিনার দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করার। বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, মাননীয় উপদেষ্টা ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা তৈরি করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে। ওই পোস্টে কমেন্ট বক্সে বলা হয়, এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন, সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে। এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি। হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি।
যেখানে বলা হয় যে দেশে শিক্ষিত বেকার 26,40,000, সেখানে 26 লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন। তাদের বেতন হয় ডলারে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 5 বিলিয়ন অর্থাৎ 500 কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যায়। রেমিটেন্স আয়ের ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ। কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত। নেটিজেনরা বলেন বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘুরে আর ভারতীয়রা এদেশে উচ্চ বেতনে চাকরি করে। এটা রাষ্ট্র কাঠামোর কতটা ভঙ্গুর হলে এমন ব্যবস্থা হতে পারে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকার। মাত্র 45 মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। আপাতত সেখানেই অবস্থান করছেন তিনি। বিডিআর বিদ্রোহে দেশের কিছু বিশ্বাসঘাতক ও বিদেশি শক্তি জড়িত। বিডিআর বিদ্রোহ দীর্ঘদিনের পরিকল্পনা, যার মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে দুর্বল করা। এর সাথে দেশের কিছু বিশ্বাসঘাতক ও বিদেশি শক্তি জড়িত ছিল, এমন অভিযোগ করেছেন মেজর জেনারেল আব্দুল মতিন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিডিআর বিদ্রোহ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মেজর জেনারেল আব্দুল মতিন দাবি করেন, বিডিআর বিদ্রোহ অপারেশন ডাল ভাত এর কারণে হয়নি, বরং আওয়ামী লীগ সরকার ইচ্ছাকৃতভাবে কিছু গুজব ছড়িয়ে বিডিআর সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি করে, যার চূড়ান্ত ফল এ বিদ্রোহ। এ ঘটনার তদন্তে সীমাবদ্ধতা ছিল বলেও মনে করেন অবসরপ্রাপ্ত এই সামরিক কর্মকর্তা। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের তথ্য সরকারের হস্তক্ষেপের কারণে বের করা সম্ভব হয়নি বলে দাবি করেন আব্দুল মতিন। হাসিনাকে ফিরিয়ে না আনলে দেশের মানুষ শান্তিতে থাকবে না। ডক্টর ইউনূস পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে রাজনৈতিক মন্তব্য করা একটি বন্ধুত্বহীন অঙ্গভঙ্গি। বাংলাদেশে তাকে প্রত্যর্পণ না করা পর্যন্ত উভয় দেশের অস্তিত্ব রোধ করতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই মন্তব্য করেন। বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে পিটিআই, আর বুধবার পিটিআইকে এই সাক্ষাৎকারটি দেয়া হয়। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত ভারত তাকে রাখতে চায়, তবে শর্ত হবে তাকে চুপ থাকতে হবে। দুই দেশের সম্পর্কের কথা তুলে ধরে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশ যখন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয়, তখন নয়াদিল্লিকে অবশ্যই এমন ধারণার বাইরে যেতে হবে যে আওয়ামী লীগ ব্যতীত অন্য সকল রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে। ডক্টর ইউনূস বলেন, ভারতে হাসিনা অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকে মাঝে মাঝে তিনি কথা বলছেন, সেটি সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষও এটা ভুলে যেত যদি তিনি তার নিজের জগতেই থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না। এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয়। এটি নিয়ে অস্তিত্ব রয়েছে। হাসিনা চুপ থাকার বিষয়ে বাংলাদেশ তার অবস্থান ভারতের কাছে জানিয়ে দিয়েছে কিনা এই বিষয়ে তিনি বলেন, মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে জানানো হয়েছে যে তার চুপ থাকা উচিত। তিনি আরও বলেন, তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন। তিনি যে স্বাভাবিক নিয়মেই সেখানে গেছেন তা নয়, জনগণের অভ্যুত্থান ও জনরোষের কারণেই তিনি পালিয়ে গেছেন। নৃশংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের জন্যই তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। হাসিনা যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় ডক্টর ইউনূস ভারতের সাথে সুসম্পর্কের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। তিনি বলেন, নয়াদিল্লিকে এই মনোভাব ত্যাগ করতে হবে যে শুধুমাত্র হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করে। ভারতের তাদের নিজেদের আখ্যান থেকে বেরিয়ে আসা উচিত যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ থাকবে। এই আখ্যানে ভারত বিমোহিত। ভারতকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে। অন্য দেশের মতো বাংলাদেশও তাদের আরেকটি প্রতিবেশী।